Especially তোমার tuberculosis is the তোমার second leading cause in the worldwide, especially তোমার tuberculosis endemic জন্য তোমার tuberculosis the second cause হবে, ঠিক আছে। Then হচ্ছে pulmonary infection. This is not in common in our country. Infection is important হলো তোমার কমপ্লিকেশন কি হয় বলো তো? মাইগ্রেন ইনফেকশনের কমপ্লিকেশন কে বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, সময় কম, পরে আজকে জিজ্ঞেস করার দরকার নেই। মাইগ্রেন ইনফেকশনের একটা কমপ্লিকেশন হচ্ছে তোমার ইনফিউশন হতে পারে, ঠিক আছে। আর কিছু রিউমেটিক ফিভার হয়, তারপরে মিক্সড সিনড্রোম, এটা একটা ইম্পর্টেন্ট হলো, ওদের দুইটা গাইনিতে ইম্পর্টেন্ট। এটা মিক্সড সিনড্রোম হচ্ছে যে তোমার ওভারেন যদি টিউমার থাকে তাদের, ধরো রাইট সাইডের ওভারেন টিউমার থাকলে তার সাথে সাথে তোমার রাইট সাইডে প্লুরাল এফিউশন পাওয়া যায়। এই সিনড্রোমটাকে বলা হচ্ছে মিক্স সিনড্রোম। এই মিক্স সাহেব এই সিনড্রোমটাকে আবিষ্কার করেছেন, এই জন্য ওনার নাম অনুসারে এটাকে বলে মিক্স সিনড্রোম, ঠিক আছে। তাহলে রাইট সাইডেড ওভারেন টিউমার উইথ রাইট সাইডেড প্লুরাল এফিউশন ইজ নোন অ্যাজ মিক্স সিনড্রোম। তারপরে তোমার যে হাইপোথাইরয়েডিজম হয়, মেক্সিডেমা, সেটা হতে পারে, ইউরিমিয়া হতে পারে, অ্যাজবেস্টস রিলেটেড বিনাইন প্লুরাল ডিজিজ হতে পারে। দিস আর দ্য আনকমন। এই পাঁচটা ভুলে গেলে চলবে না, এর মধ্যে থেকে যদি কমনলি বলা হয় তাহলে তোমাদেরকে বলতে হবে কারণগুলো, ঠিক আছে। এছাড়া ইউনিল্যাটারাল প্লুরাল এফিউশন এন্ড বাইল্যাটারাল প্লুরাল এফিউশন এভাবে ভাগ করা যেতে পারে। বলতে পারে যে হোয়াট আর দ্য কমন কজেস অফ দ্য বাইল্যাটারাল প্লুরাল এফিউশন হতে পারে। তখন তোমাদেরকে এই দুটো শব্দ, তোমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, যে একটা হাইপোঅ্যালবুমিনিয়া ডিউ টু নেফ্রোটিক সিনড্রোম, তারপরে রেনাল লিভার ফেলিওর, ম্যালনিউট্রিশন, ম্যালঅ্যাবজর্পশন হতে পারে, বাইল্যাটারাল প্লুরাল এফিউশন হতে পারে। আর তোমার কানেকটিভ টিস্যু ডিজিজ যদি থাকে, ঠিক আছে। কানেকটিভ টিস্যু ডিজিজের মধ্যে তোমার পার্টিকুলারলি তোমার লুপাস এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আর একটা কমন কজের মধ্যে থেকে তোমার হার্ট ফেলিওর বলতে হবে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য কমন কজ অফ হলো বাইলেটারাল প্লুরাল এফিউশন বলা হয়, তাহলে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য তোমার হাইপোঅ্যালবুমিনিয়া যে কজগুলো যেগুলো আছে, তোমার নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেলিওর, লিভার ডিজিজ, সিএলডি অথবা ম্যালঅ্যাবজর্পশন, ঠিক আছে, সেগুলো তোমার ম্যালনিউট্রিশন, এগুলো থেকে হতে পারে। তারপরে বলতে হবে তোমার কার্ডিয়াক ফেলিওর হতে পারে, আর হলো কানেকটিভ টিস্যু, তিনটা কারণ বলে ফেলতে হবে। তোমার এগুলো তুমি এইভাবে মাথার মধ্যে চিন্তা করতে হবে, যে মোস্ট কমন, আনকমন বা লিস্ট কমন, আর হলো ইউনিল্যাটারাল প্লুরাল এফিউশন, bilateral pleural effusion। যদি তুমি এটা পড়া, নট অনলি ইওর হলো তোমার এক্সামিনেশন, বাট ইফ ইউ মানে থিঙ্ক অ্যাবাউট দিস প্যাটার্ন, ইউ ক্যান ডায়াগনোস ইজিলি। ধরো একটা প্লুরাল এফিউশন আসলে বাইলেটারাল, তাহলে তুমি এই জিনিসগুলো প্যারানিউমোনিক, টিউবারকুলোসিস, এগুলো চিন্তা করবা না। তুমি অবশ্যই চিন্তা করবে যে তোমার হলো হাইপোঅ্যালবুমিনিয়ার কোনো কারণ হতে পারে, অথবা কানেকটিভ টিস্যু ডিজিজ হতে পারে, অথবা তার কোনো হার্ট ফেলিওর আছে কিনা, ঠিক আছে। তাহলে তুমি দেখো, এটা যদি জানো, খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কি কারণে প্লুরাল এফিউশনটা ডেভেলপ করে গেছে, ঠিক আছে। এরপরে এখন হাউ উই উইল অ্যাসেস দ্য প্লুরাল এফিউশন। প্লুরাল এফিউশন কিভাবে অ্যাসেস করবা? তো এখানে বলা আছে পেশেন্ট কিছু সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। সিমটম কি কি হতে পারে? যে পেশেন্ট হলো তোমার ইনিশিয়ালি, যদি বিফোর অ্যাপিয়ারেন্স অফ দ্য প্লুরাল এফিউশন, পেশেন্ট কফ থাকতে পারে, আর হলো তোমার প্লুরিটিক টাইপ অফ চেস্ট পেইন থাকতে পারে। আর যদি আমরা অসকালটেশন করি, সেক্ষেত্রে প্লুরাল লাভ পাওয়া যেতে পারে, ঠিক আছে। আর হলো ফাইন্ডিংস অফ দ্য আন্ডারলাইং কজেস পাওয়া যেতে পারে। যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়াতে কি পাবো আমরা? নিউমোনিয়াতে অসকালটেশন করলে কি পাই? নিউমোনিয়াতে কি পাই? প্রিপারেশন পাই। আর তার আগে এটি রিজলিউশন পেয়ে যায়। তার আগে কি পাওয়া যায়? তার আগে কি পাওয়া যায়? ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যায়। এতক্ষণ দেরি লাগে। ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যায়। এইভাবে পরীক্ষার সময় তাড়াতাড়ি জিজ্ঞেস কর, ক্রিপারেশনে বসে থাকবে, কিন্তু আসল মেইন ফাইন্ডিংটা বলা আছে রিজলিউশন ফেজ অফ দ্য নিউমোনিয়া ইজ দ্য ক্রিপারেশন, বাট ইনিশিয়াল ফেজটা অফ দ্য তোমার হলো সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যেতে পারে, ঠিক আছে। তা পালমোনারি ইনফেকশনের ফিচার পাওয়া যেতে, তোমার রাফ পাওয়া যেতে পারে, ঠিক আছে, এবং কানেকটিভ টিস্যুতে ক্রিপারেশন পাওয়া যেতে পারে। তাহলে ইনিশিয়াল ফেজে তোমার পেশেন্ট প্লুরিটিক টাইপ অফ চেস্ট পেইন নিয়ে আসতে পারে, কফ নিয়ে আসতে পারে, চেস্ট হেভিনেস নিয়ে আসতে পারে, আর হলো ফিচার্স অফ প্লুরিসি পাওয়া যেতে পারে, এবং ফাইন্ডিংস অফ আন্ডারলাইং কজেস পাওয়া যেতে পারে ইনিশিয়াল ক্ষেত্রে, ঠিক আছে। আর পেশেন্টের প্লুরাল ফ্লুইড ডেভেলপ করে যাবে, তখন পেশেন্টের কি ডেভেলপ করবে? ব্রেথলেসনেস হবে পেশেন্টের। আর সেই ব্রেথলেসনেসটা হবে সাডেন অনসেট হবে না, এটা হচ্ছে তোমার
এটা হলো গ্রাজুয়াল অনসেট হবে। আর হলো যে এর ব্রেথলেসনেস ডিপেন্ড করবে তোমার সাইজ এন্ড রেট অফ অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড। ধর হঠাৎ করে যে ল্যালিগল্যান্ড প্লুরাল এফিশিয়েন্ট গুলো কি খুব দ্রুত ডেভেলপ করে, এই জন্য এদের এদের হলো হিউজ অ্যামাউন্ট ফ্লুইড হয় এবং এদের ব্রেথলেসনেসটা ডেভেলপ করে তাড়াতাড়ি। অথবা কার্ডিয়াক ফেলিওরে যদি প্লুরাল এফিশিয়েন্ট হয়, এদের ব্রেথলেসনেসটা হলো তাড়াতাড়ি ডেভেলপ করে, কারণ র্যাপিড ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। সেই জন্য এটা ডিপেন্ড করে, ওই জন্য বলা আছে যে পেশেন্ট প্রেজেন্ট উইথ ব্রেথলেসনেস, বাট দে সি ব্রেথলেসনেস ডিপেন্ড আপন দা তোমার সাইজ অফ অ্যামাউন্ট অফ দ্য প্লুরিফিকেশন এন্ড রেট অফ ডেভেলপমেন্ট। যত তাড়াতাড়ি ডেভেলপ করবে, যত হেভি অ্যামাউন্ট অফ ডেভেলপ করবে, তার হলো সিমটম তত তাড়াতাড়ি ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা হলো যে পেশেন্টের হলো ফিচার্স অফ প্লুরিসি, তারপরে তোমার হলো পেশেন্টের আর হলো আন্ডার টি ফিচার্স অফ দ্য আন্ডারলাইং কজ পাওয়া যেতে পারে। ঠিক আছে, আর আর হলো পেশেন্ট ব্রেথলেসনেস প্রেজেন্ট করতে পারে, এটা ডিপেন্ড করবে রেট অফ অ্যাকুমুলেশন এন্ড সাইজ অফ দ্য pleural effusion. If it is very high, very huge amount, the patient is present with severe breathlessness. If the accumulation is rate is very rapid, then patient will present with rapidly, as in malignant disease. In case of malignant disease, the pleural effusion accumulate very rapidly. ঠিক আছে, তাহলে এগুলো দেখে আমরা অ্যাসেসমেন্ট করব। ঠিক আছে, এখন নাও the investigation, how you will how we will investigate the patient in a pleural effusion, how will investigate patient। ঠিক আছে, আমি এখানে স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা বলছি, বাট তোমরা লেখার সময় বা তোমরা বলার সময় you have to start with the তোমার রুটিন ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশন যেমন তোমার হচ্ছে যে পেশেন্টটা আমি কি করব, কমপ্লিট ব্লাড কাউন্ট করব, সিবিসি ইএসআর উইথ হলো তোমার পিবিএফ, এটা ফার্স্ট বলতে হবে। ঠিক আছে, সেরপর তোমার কোনো ম্যালিগন্যান্ট ডিজিজ হলো, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার হলো আমরা এটা পিবিএফ করে আমরা গাইডলাইন পেতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার বলতে হবে। দেন হলো তোমার স্পুটাম আমরা করতে পারি, কারণ টিউবারকুলোসিস কমন কজ অফ প্লুরাল এফিউশন, অথবা গ্রাম স্টেনিং যদি আমরা করতে পারি স্পুটামের, গ্রাম স্টেনিং করে আমরা ইটিওলজি ডায়াগনোসিস করতে পারবো। সো ইউ হ্যাভ টু স্টার্ট উইথ দ্য রুটিন ইনভেস্টিগেশন, দেন ইউ হ্যাভ টু স্টার্ট তোমার স্পেসিফিক ইনভেস্টিগেশন বা সিলেক্টিভ ইনভেস্টিগেশন। এই জন্য পরীক্ষার সময় পরীক্ষার সময় একটু দেওয়া হয় যে হঠাৎ রাইট ডাউন দ্য ফার্স্ট লাইন অফ, তোমাদের আসে কিনা জানি না, write down the first line of investigation of this patient and write down the second line or selective investigation and selective investigation, এভাবে কোশ্চেন আনসার করা হয়। তো আমাদের অ্যাকচুয়ালি আমরা সব ডিজিজের ক্ষেত্রে, কোনো ডিজিজ ডায়াগনোসিস ক্ষেত্রে আমাকে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য রুটিন ইনভেস্টিগেশন। সেজন্য আমাদেরকে অবশ্যই আমরা এখানে যদি স্টার্ট করি, তাহলে আমরা প্রথমে শুরু করব আমরা ইউরিন আরএমই দিয়ে। ইউরিন হওয়া, এখানে ইউরিন আরএমই ইনভেস্টিগেশনের ইম্পর্টেন্স কি বলতে পারবা? নেফ্রোটিক সিনড্রোম বললেন। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। যদি কারো নেফ্রোটিক সিনড্রোম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ইউরিনে আমরা 3+ অ্যালবুমিন পেতে পারি। তার কাজেই এখানে ইউরিনের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইউরিন করবো আমরা এভাবে স্টার্ট ফ্রম দ্য ইউরিন ফর আরএমই ফর অ্যালবুমিন। হ্যাঁ, অ্যালবুমিন ইউরিয়া আমরা অ্যালবুমিন দেখবো। তারপর আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট দেখবো, যদি ইএসআরটা বেশি হাই থাকে সেক্ষেত্রে উইল সাসপেক্ট অ্যাবাউট দ্য ম্যালিগন্যান্সি অর তোমার হলো টিউবারকুলোসিস সাসপেক্ট করতে পারি। ঠিক আছে, তারপর আমরা স্পুটাম করতে পারি, স্পুটামে গ্রাম স্টেনিং করতে পারি, এফবি স্টেনিং করতে টু ইলিসিট দ্য ইটিওলজি, টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি অফ দি প্লুরাল এফিউশন, দ্য স্পুটাম করতে পারি। ঠিক আছে, এটা করার পর দেন আমরা উই গো ফর স্পেসিফিক ইনভেস্টিগেশন। এখন হাউ ইউ উইল কনফার্ম দি ডায়াগনোসিস। আচ্ছা, হাউ উইল ডায়াগনোসিস পরে আসতেছি। তাহলে আমরা ফার্স্ট যেটা আমরা ইনভেস্টিগেশন করব সেটা হচ্ছে তোমার চেস্ট এক্স-রে। দিস ইজ ভেরি important and hello cornerstone investigation of for the diagnosis of pleural effusion। ঠিক আছে, এখন একটা প্লুরাল এফিউশনের এক্স-রেতে কি রকম ফাইন্ডিংস থাকতে পারে সেটা তোমাদের জানা দরকার। ঠিক আছে, নরমালি তোমাদের পরীক্ষার সময় রুটিন একটা এক্স-রে অবশ্যই ইনভেরিয়েবলি দেওয়া হবে, ইনভেরিয়েবলি, এটা কোনো মাপ নেই। ইচ এন্ড এভরিওয়ানকে ইউ হ্যাভ টু ফেস দ্য এক্স-রে, আইদার পেডিয়াট্রিক্সে আর হলো তোমার ইন্টারনাল মেডিসিনে তোমাদের এটা হলো এক্স-রে ফেস করতে হতে পারে। ঠিক আছে, এই জন্য এক্সরেটা অবশ্যই তোমাদেরকে সুন্দর করে একটু গুছায় বলতে হবে। ঠিক আছে, এখানে এই যে দেখো পোস্টারে ক্লাসিক্যাল এপিয়ারেন্স অফ প্লুরাল এফিউশন ইরেক্ট পোস্টার, এটা যদি বলতে চাও তাহলে তোমাদেরকে ফার্স্ট আমি এক্সরে দেখাচ্ছি তোমাদের পরে। তা এখন তোমাদেরকে যেটা ডেসক্রাইব সময় বলতে হবে যে চেস্ট এক্সরে পিউভি, পিচিএস এক্সরে পিউভি showing the
Shaki is central position, ঠিক আছে, and dense homogeneous opacity, right or left lung, with curvilinear border and obliterating costophrenic and cardiophrenic angle. এই কথাটা বলতে হবে, ঠিক আছে। তাহলে তোমার এটা কার্ভিলিনিয়ার শ্যাডো বলতে হবে যে ডেন্স হোমোজেনিয়াস অপাসিটি উইথ এ কার্ভিলিনিয়ার বর্ডার ইন আপার পার্ট এন্ড ওবলিটারেটিং দ্য কস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক। পানি কি করবে? পানি কোনো জায়গায় বাদ রাখবে না, কিন্তু কনসোলিডেশন হলে অনেক সময় এক জায়গায় স্পেস থাকতে পারে, কিন্তু কনসোলিডেশন ইয়াতে কোনো পানি থাকলে বা প্লুরাল ডিফিউশন থাকলে কোনো স্পেস থাকবে না, পুরোটাই সাদা দেখা যাবে। তাহলে কার্ডিওফ্রেনিক এবং কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল যেটাই বলো, কার্ডিওফ্রেনিক বা কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল যেটাই বলো তোমরা হলো এটা অবলিটারেট করে ফেলবে, ঠিক আছে। তাহলে এটা বলার সময় বলতে হবে যে ডেন্স হোমোজেনিয়াস অপাসিটি উইথ এ কার্ভিলিনিয়ার বর্ডার অবলিটারেটিং কস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। যদি এরপরে আমরা আসবো, পরে আসবো, তখন বলবো মেসি প্লুরাল ডিফিউশন বলবো, মডারেট প্লুরাল ডিফিউশন, মাইল্ড প্লুরাল ডিফিউশন কাকে বলবো, এবং সেক্ষেত্রে তোমার কোনো তোমার মেরিস্টাল শিফটিং আছে কিনা দেখার জন্য আমরা পরে আসবো, আসতেছি আমরা, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ক্লাসিক্যাল ফাইন্ডিংস অফ দ্য তোমার হলো এক্স-রে ফাইন্ডিংস অফ দ্য প্লুরাল ডিফিউশন, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে হাউ মাচ ফ্লুইড ইজ নিডেড টু ভিজুয়ালাইজ অন এক্স-রে, কতটুকু ফ্লুইড হলে তোমরা এক্স-রে তে হলো যে আমরা দেখতে পারি। এখানে বলা হচ্ছে যে 200 ml যদি ফ্লুইড থাকে, 200 ml যদি কালার অ্যাকুমুলেশন হয়, দেন উইল ডায়াগনোস দ্য প্লুরাল ডিফিউশন বাই ডুইং এক্স-রে টেস্ট। if pleural fluid is about 200 ml, তাহলে আমরা এক্স-রে যদি করি তাহলে আমরা ডিটেক্ট করব বা ভিজিবল হবে। যদি 200 ml এর কম হয় তাহলে এটা ভিজিবল হবে না। তাহলে কি করব? এই সময় কি করা যেতে পারে? আমরা আল্ট্রাসাউন্ড বাদ দিয়ে আমরা এক্স-রে করতেছি, এক্স-রে কি বলবো? হ্যাঁ, ল্যাটারাল ডিকিউবিটাস করতে পারি, রাইট আর লেফট ল্যাটারাল ডিকিউবিটাস করতে পারি, ঠিক আছে। ল্যাটারাল ডিকিউবিটাস করলে একটা ফ্লুইড হরিজন্টাল, তাহলে আমরা পুরো লাং জুড়ে একটা হরিজন্টাল একটা প্লেন পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে হবে যে ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ করলে আমরা এটা পেতে পারি। যদি বলা হয় আর কোনো আদার ইনভেস্টিগেশন এইডের মধ্যে করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে। সেক্ষেত্রে তোমার কতটুকু করে আমরা তখন হলো আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। আল্ট্রাসোনো কতটুকু ডিটেক্ট করতে পারে, কতটুকু পর্যন্ত? 10 এর উপরে থাকলেই পারো না, 50 ml, অত কম বলো না, 50 ml, ঠিক আছে, 50 ml পর্যন্ত। তোমাদের পার্টিসিপেন্ট এত কম কেন? হ্যাঁ, পার্টিসিপেন্ট এত কম কেন? ক্লাস থেকে ওদেরকে নেট নাই নাকি, ঘটনা কি? হ্যাঁ স্যার, কি ক্ষুধার্ত নাকি এক্সস্টেড নাকি এরা পরীক্ষা ঢুকে দেবে না? সামনে কিন্তু তোমাদের, আমার মনে হয় তোমাদের ক্লাস শুরু হওয়ার তোমাদের কলেজ খোলার পর তোমরা পরীক্ষার জন্য তোমাদেরকে ছুটতে হবে, আমি শিওর। কারণ তোমাদের মোটামুটি সময়টা শেষ হয়ে যাচ্ছে, তোমাদের এখন গুছাই ফেলতে হবে, ঠিক আছে। কাজে ক্লাসগুলো করতে হবে। ক্লাসগুলো না করলে শোনো মনে হয় যে উড়াই ফেলবো আর কি, স্টেজে উঠার আগে। হ্যাঁ, স্টেজে উঠলে সমস্যা হয় আর কি। তো বাইরে থেকে মনে হয় যে আসলে খুব আর কোনো ব্যাপার না, কিন্তু পরীক্ষার সময় দেখবো যে মাথা গুলাই গেছে আর কি। যাই হোক, ডেজার্টেড হওয়ার কিছু নাই। আর এটা আমাদের বিষয়টা হলো যে এটা আমাদের শুধু এক্সামের জন্য না, এটা আমাদের লাইফের জন্য এগুলো জিনিসগুলো জানা দরকার। হ্যাঁ, সারা জীবন এগুলো যদি না জানি তাহলে আমরা পদে পদে আমাদের বিব্রত হব। হ্যাঁ, ধরো যে নিজেকে লুকায় বা নিজেকে মানে ইয়ে করে রাখতে হবে আর কি, লুকায় রাখতে হবে যে না সামনে যেতে পারবো না। কারণ এগুলো যখন ডিসকাশন হবে, এগুলো যদি না জানো প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো আমাদের জানা অবশ্যই জরুরি। এগুলো খুব বেসিক জিনিস, বাট এটা অনেক সময় এমব্রেসিং হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর যদি করে যে কেউ যদি জিজ্ঞেস করে যে কত সারেটিক এক্স-রে কতটুকু ফ্লুইড হলে আমরা ভিজুয়ালাইজ হবে, এখন যদি তুমি 200 ml না বলতে পারো তাহলে তো প্রবলেম। হ্যাঁ, এগুলো জানতে হবে। বা ধরো একটা পেশেন্টের তুমি দেখলা যে এক্স-রে তো এভিডেন্ট না, বাট ইউ আর গেটিং the findings of pleural effusion, তাহলে তোমাকে what will be the next investigation? যদি আল্ট্রাসাউন্ড না জানো তাহলে তুমি প্রথমে সিটি স্ক্যান করতে পাঠাবো। হ্যাঁ, তো সিটি স্ক্যান পেশেন্টের জন্য বদারিং হবে, তখন এটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ জানতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে অনেক সময় স্মল প্লুরাল ফ্লুইড আমরা রেডিওলজিতে পাচ্ছি, বাট হলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে কনফিউশন whether it is তোমার ধরো যে এটা whether it is a consolidation or pleural effusion, ঠিক আছে। অনেক সময় প্লুরাল স্কারিং হয়ে অথবা প্যারেনক্যানুলার স্কারিং বা অ্যাডিশন, প্লুরাল অ্যাডিশন হয়ে অনেক সময় লোকালাইজড ডিফিউশন হতে পারে। সেক্ষেত্রে রাইট চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে দুটো, একটা আল্ট্রাসোনোগ্রাম
অর হলো সিরিজ কাইন্ড অফ দ্য সেট করা যেতে পারে, ঠিক আছে। আল্ট্রাসাউন্ড করলে সেপ্টেশন যদি পেয়ে যায় তাহলে আমরা ধরে নেব যে এটা এটা তোমার তোমার লোকুলেটেড অর হলো এনসিস্টেড প্লুরাল ইকুয়েশন আমরা বলে থাকি, ঠিক আছে। তো এখন দেখো এই যেখানে এগুলো এক্সরে দেখানো হয়েছে, দিস ইজ দ্য ভেরি সিম্পল এন্ড হলো তোমার অবভিয়াস প্লুরাল ইকুয়েশন বলা আছে। যে এখানে যে বলা আছে দেখো এই পাশে একদম পুরা একদম সাদা হয়ে গেছে, ডেন্স যেন বলা আছে, হ্যাঁ, ইল হোমোজেনাস, ডেন্স হোমোজেনাস, হ্যাঁ, পার্টলি হোমোজেনাস, পার্টলি ট্রান্সলুসেন্ট, এইভাবে টার্মগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। তাহলে এটা ডেন্স হোমোজেনাস অপোসিটি উইথ এ কার্ভিলিনিয়ার বর্ডার, এদিকে কার্ভিলিনিয়ার বর্ডার, হ্যাঁ, কার্ভিলিনিয়ার বর্ডার, অবলিটারিং কস্ট অফ কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলকে অবলিট করছে এবং কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলকে অবলিট। তাহলে এটা যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, তাহলে তুমি যদি এটা অবশ্যই তুমি প্লুরাল ইকুয়েশন বলতে হবে, আর অন্য কোনো বলার কোনো স্কোপ নাই, ঠিক আছে, এটা বলতে হবে, ওকে, ঠিক আছে, এটা বলতে হবে। এখানে যদি বলা হয় ওয়েদার ইট ইজ এ তোমার কোনো তোমার এটা মাইল্ড মডারেট না তোমার হলো মেসি প্লুরাল ইকুয়েশন, এটা কিভাবে ভাগ করবা? এটা ভাগ করার জন্য আমাদেরকে অবশ্যই এখান থেকে আমরা এই যে সেকেন্ড ডিপ যদি আমরা কাউন্ট করি, এখান থেকে সেকেন্ড ডিপ কাউন্ট করব, যে সেকেন্ড ডিপ এখানে, হ্যাঁ, সেকেন্ড ডিপে। তো এইখানে যে দেখবো যে যদি লোয়ার বর্ডার পর্যন্ত মার্জিন থাকে তাহলে আমরা মডারেট প্লুরাল ইকুয়েশন বলবো, আর এই ফোর্থ ডিপের পর্যন্ত যদি থাকে, নিচ পর্যন্ত থাকে, তাহলে আমরা এটাকে বলবো আমরা তোমার হলো মাইল্ড প্লুরাল ইকুয়েশন। তাহলে এটা কোন ধরনের প্লুরাল ইকুয়েশন? মাইল্ড না মডারেট না সিভিয়ার? এটা মাইল্ড 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 প্লুরাল ইকুয়েশন বা মাইল্ড প্লুরাল ইকুয়েশন বলবো, ঠিক আছে। হ্যাঁ, এটা তোমার এটা 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 রাইট সাইডে প্লুরাল ইকুয়েশন স্যার। রাইট সাইড প্লুরাল ইকুয়েশন। হ্যাঁ, দেখো এখানে তোমাকে একটা কনফিউশন আছে, এই জন্য তোমাদের সেটা দেওয়া হয়েছে যে বলা আছে ডেন্স হোমোজেনাস অপোসিটি obliterating involving the mid and হলো তোমার লোয়ার জোন অফ দ্য রাইট লাং পিট, ঠিক আছে, right lung pit obliterating costophrenic and cardiophrenic angle, and there is a তোমার inhomogeneous opacity above this lesion, আপার জোন, ঠিক, আপার জোন বলতে পারো, আপার জোন পার্টলি হলো মিড জোন, ঠিক আছে। তাহলে যদি বলা হয় তাহলে এটা কি বলবা? কনসোলিডেশন উইথ ডিফিউশন, বুঝছো, কনসোলিডেশন উইথ, কারণ কেন বললে না, এটা কিন্তু কার্ভিলিনিয়ার না, কার্ভিলিনিয়ার না, ঠিক আছে না, এখান থেকে এখানে সাদা হয়ে আছে এরকম ইরেগুলার আউটলাইন যদি বলতে পারো, ইরেগুলার, সেই জন্য এটা হলো তোমার কনসোলিডেশন উইথ ডিফিউশন, ঠিক আছে, কনসোলিডেশন উইথ ডিফিউশন, এটা গেল, ঠিক আছে। এরপরে দেখো এটা তোমার ডেন্স হোমোজেনাস অপোসিটি উইথ কার্ভিলিনিয়ার বর্ডার ইনভলভিং দ্য মিড এন্ড লোয়ার জোন অফ দ্য বোথ লাং পিট। অন দ্য রাইট সাইডে এটা বেশি আছে, বাট রাইট সাইডে কম, কিন্তু লেফট সাইডে তোমার একটু বেশি আছে, ঠিক আছে। তাহলে লেফট সাইডে কম আর রাইট সাইডে বেশি আছে, তাহলে তোমার এখানে আমরা হলো এটা কি বলবো? আমরা বাইলেটারাল প্লুরাল ডিফিউশন, ঠিক আছে, বাইলেটারাল প্লুরাল ডিফিউশন, ঠিক আছে। এই যে দেখো এখানে তোমার এটা হচ্ছে তোমার, হ্যাঁ, এটা হলো রাইট লেটার ডিকিউবিটাস ভিউ, হ্যাঁ, লেফট লেটার হতে পারে, রাইট লেটার ডিকিউবিটাস, যেহেতু এইদিকে অ্যাপেক্সটা আছে এই জন্য এটা লেফট, আর এদিকে রাইট লেটার ডিকিউবিটাস ভিউ। এখানে তোমার দেখো এই যে একটা লাইন এটা পাওয়া যাচ্ছে, এটা তোমার একটা হরিজন্টাল ফ্লুইড লাইন পাওয়া যাচ্ছে, হরিজন্টাল ফ্লুইড লাইন, এটা হলো তোমার জাস্ট হলো মিনিমাল প্লুরাল ইকুয়েশন আমরা কনফার্ম করার জন্য, আর এটা তোমার এটা এনসিস্টেড কিনা এটা কনফার্ম করার জন্য আমরা একটা ডিকিউবিটাস ভিউ করলাম, তখন আমাদের একটা লাইন পাওয়া গেল। এটি হচ্ছে তোমার লাইটারাল ডিকিউবিটাস ভিউ দেখে আমরা স্মল প্লুরাল ইকুয়েশন করি, লেস দেন হলে তোমার 200 ml যদি হয় আর কি, লেস দেন 200 ml হইলে আমরা রেডিওলজিতে ওবিডিয়েন্ট হবে না, তখন আমাদের এই ডিটেকশন করতে হতে পারে, ঠিক আছে। অথবা আমরা আরেকটা অপশন আছে আমাদের, আল্ট্রাসাউন্ড আমরা করতে পারি, আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি যেটা প্লুরাল ইকুয়েশন আছে কিনা, ঠিক আছে। এখন অনেক সময় দেখো আমি একটু আগে বলছিলাম যে যদি কোনো এডিশন হয় বা প্লুরাল যদি এনসিস্ট করে ফেলে, সেক্ষেত্রে প্লুরাল ইকুয়েশনটা তোমার ডিফারেন্ট মর্ফোলজি হতে পারে, ঠিক আছে। এটা আবিষ্কার বলে এটা হচ্ছে তোমার এনসিস্টেড প্লুরাল ইকুয়েশন, এনসিস্টেড প্লুরাল ইকুয়েশন। এখানে তোমার মিডল ফিশারটা আছে না, মিডল ফিশারের মধ্যে তোমার দুটা জমে গেছে, ঠিক আছে, এবং এটা ইনসিস্ট করে ফেলছে, এই জন্য এটা ইনসিস্ট প্লুরাল। এটা আরেকটা নাম হচ্ছে, হ্যাঁ, বলা যেত এটা বলে আরেকটা সিরোটিউমার বলা, সিরোটিউমার, সিরোটিউমার, হ্যাঁ, সিরোটিউমার বলা যেতে পারে। এটা আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি যদি জিজ্ঞেস করা হয়, যদি বলা হয় বলে এখন তুমি যদি এটি ডেসক্রাইব করো, বলতে যদি বলা হয় যে বলতে হবে যে ইট ইজ দা তোমার হলো ওভাল শেপ hyperdense area is involving the lower part of the mid zone and the upper part of the lower zone. With these findings, I have some differential diagnosis. Number one is the
তোমার এটা কনসলিডেশন বলতে হবে, প্রথমে ইকুয়েশন বলা যাবে না, হ্যাঁ, ফার্স্টলি বলতে হবে এটা কনসলিডেশন বলতে হবে, ঠিক আছে। তারপর এরকম যদি তোমার এরকম একটা যদি ক্লিয়ার আউটলাইন হয়, হ্যাঁ, ক্লিয়ার যদি আউটলাইন থাকে, নো কথা, নো কথা, ক্লিয়ার আউটলাইন যদি হয়, তাহলে তোমার একটা আরেকটা আসবে ডিফারেন্স হলো তোমার তোমার একটা হাই রেটেড সিস্ট আসবে, ঠিক আছে, হাই রেটেড সিস্ট আসবে, ঠিক আছে। তারপরে তোমার হলো তোমার আর কি বলবা, তোমার লাং অ্যাবসেস, সেকেন্ডারি না সেকেন্ডারি সেকেন্ডারি এত বড় হয় না, সেকেন্ডারি আর ছোট হবে, সেকেন্ডারি লাং আউটলাইন টিউমার, এত স্মুথ হবে না, নরমাল টিউমার। স্মুথ হবে না, স্মুথ আউটলাইন হতে পারে, বিনাইন টিউমার হতে পারে, লাং হতে পারে। তারপরে তোমার হচ্ছে লাং অ্যাবসেস বিফোর বাস্ট হবে। তারপরে তুমি যদি বলতে হবে যে এনসিস্টেড প্লুরাল ডিফিউশন, যে প্রথমে যে এনসিস্টেড, স্যার অ্যাবসেসের এখানে এয়ার ফ্লুইড তো কিছু দেখা যাচ্ছে না স্যার, কি না না অ্যাবসেস কিভাবে বলবো? ওই জন্য বললাম লাং অ্যাবসেস বিফোর বাস্ট, লাং অ্যাবসেস বিফোর বাস্ট, যখন বাস্ট হওয়ার আচ্ছা আগে, স্যার। দেখেন ব্রঙ্কাসে যখন বাস্ট হবে তখনই তোমার বাতাস ঢুকবে, তখনই তোমার এটা তোমার এয়ার ফ্লুইড লেভেল হবে। এই জন্য যে কোনো এই ধরনের লেশনকে প্রথমে নিউমোনিক কনসিডারেশন, তারপরে তোমার হলো হাইড্রেটেড ডিসপ্রোগ্রাম এনসিস্টেড প্লুরাল ডিফিউশন হতে পারে, তারপর লাং অ্যাবসেস বিফোর বাস্ট, বিনাইন লাং টিউমার হতে পারে, যদি বলে হতে পারে এটা মেলিগন্যান্ট হতে পারে স্যার, মেবি স্যার প্রথমে স্বীকার করে নিতে হবে মেবি, but it is unlikely. Why? The outline is smooth. In case of malignant lesion, the margin will be not such a clear cut, and there will be some a sun ray appearance over the lung. ঠিক আছে, that's why I'm not considering the তোমার এটা malignant disease, but maybe স্যার এটা বলে দিলে হবে, ঠিক আছে। এই কথাগুলো এভাবে সবাইকে একটু মনোযোগ দিয়ে বলতে হবে, তার কথাও মানতে হবে, এবার বলতে হবে যে না আমি বিশ্বাস করি না এটা, ঠিক আছে, এগুলো বলতে হবে, হ্যাঁ। তাহলে এটা খেয়াল করতে হবে, এটা তোমার হলো এটা এনসিস্টেড প্লুরাল ডিফিউশন, এটার নাম হচ্ছে সিরোটিউমার অনেক সময় বলা হয়, হ্যাঁ, এটা তোমার মিডল ফিশারে তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। আরেকটা এখানে একটা সিনড্রোম পাওয়া যায়, মিডল লোব সিনড্রোম, বলতে পারবে কেউ হোয়াট ইজ মিডল লোব সিনড্রোম? মিডল লোব সিনড্রোম বলতে পারবা? মিডল লোব সিনড্রোম, মিডল লোব সিনড্রোম, মিডল লোব সিনড্রোম, হ্যাঁ। এখানে লাঙের কয়টা লোব থাকে? এইটা রাইট সাইডে, লেফট সাইডে, রাইট সাইডে, রাইট সাইডে সেটা তিনটা, তিনটা লোব স্যার, আর লেফট সাইডে দুইটা। লেফট সাইডে দুটো থাকে, লেফট সাইডে মিডল লোবটা রিপ্রেজেন্ট বাই লিঙ্গুলা, লিঙ্গুলা, ঠিক আছে। তো এই মিডল লোবটা সাধারণত শর্ট একটা তোমার ব্রঙ্কাই দিয়ে তোমার ইয়ে থাকে, কানেক্টেড থাকে। যদি তোমার যদি হাইলাইল হিমনোড কোনো কারণে এনলার্জমেন্ট হয়, ঠিক আছে, তাহলে তোমার এই ব্রঙ্কাসকে অবস্ট্রাকশন করলে তোমার কলাপস হয়ে যায়, তখন এটা ট্রায়াঙ্গুলার শেপ, এখানে একটা কনসোলিডেশন মতো ফিচার পাওয়া যায়, সেটি বলা হচ্ছে তোমার মিডল লোব সিনড্রোম, হ্যাঁ, মিডল লোব সিনড্রোম, ঠিক আছে। এটা দেখে নিও মিডল লোব সিনড্রোম, ঠিক আছে, আমি বলে রাখলাম একটা মিডল লোব সিনড্রোম, এরকম একটা মিডল লোব যদি আর একটু কাছে আসতো, ট্রায়াঙ্গুলার, এদিকে বেসটা থাকবে টুয়ার্ডস দা হাইলাম, আর অ্যাপেক্সটা টুয়ার্ডস দা তোমার পেরিফেরি থাকবে, এবং এটা আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, সেটা হচ্ছে তোমার পালমোনারি ইনফারকশন, ওয়াই শেপ থাকে, এর হলো বেসটা থাকে উল্টা দিকে, রিভার্সটা থাকে, আর এদিকে থাকে তোমার ইয়েটা, ঠিক আছে। অথচ যাওয়ার দরকার নেই, তাহলে আমাদের এটা খেয়াল করতে হবে, দিস ইজ দ্য এনসিস্টেড প্লুরাল ডিফিউশন, ঠিক আছে। এখানে আরেকটা তোমার হলো যে একটা তোমার হলো একদম বলা আছে, দেখো যে তোমার হলো বলা আছে ডেন্স হোমোজেনাস অপোসিটি উইথ হলো তোমার শার্প হলো তোমার বর্ডার, গিভেন তোমার হলো ডি শেপ পেয়ে, দেখ ইনভার্টেড ডির মতো দেখা যাচ্ছে না, ইনভার্টেড ডি না? হ্যাঁ স্যার, ইনভার্টেড জি। বলতে হবে তিনটা জিনিস বলতে হবে, একটা হচ্ছে তোমার একটা প্রথমে বলতে হবে কনসোলিউশন বলতে হবে,
হ্যালো, আমার নেটটা চলে গেছিল। হ্যাঁ, চলে গেছে। ঠিক আছে। তো তাহলে তাহলে এটার কথা কি বলছিলাম যে তোমার এটা এনসিস্টেড প্লুরাল ইফিউশন একটা হতে পারে, সলিউশন কনসিডার করতে পারো একটা এখানে যেটা বলতে হবে সবাই শুনতেছো, এটা হচ্ছে তোমার প্লুরাল মেসোথেলিয়াম, কারণ এখানে দেখো ল্যাটারাল ওয়াল থেকে এটা অ্যারেঞ্জ করছে, এটা এই জন্য এই জিনিসটাকে তোমার বলতে হবে, এটা একটা এনসিস্টেড প্লুরাল ইফিউশন। এখন এটা কনফার্ম করার জন্য কি করবা, করার জন্য তোমার হলো যে আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, ঠিক আছে। আর যদি বলা ডেফিনিট কিভাবে করবো কনফার্ম করবা, অ্যাসপিরেশন করবো আমরা, যদি আমরা নিডল দিয়ে অ্যাসপিরেট করি তাহলে সেই ক্ষেত্রে তোমার এটা আসতে পারে, ঠিক আছে। এটা আমরা তাহলে এটা হলো এনসিস্টেড প্লুরাল ইফিউশন, ঠিক আছে। হ্যাঁ, এখন আরেকটা ধরনের ভ্যারাইটি আছে, তোমার অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার প্লুরাল ফ্লুইড মেবি ইন্টারপোজ ইন বিটুইন দা তোমার হলো ডায়াফ্রাম, আন্ডার সারফেস অফ দা হলো তোমার লাং, এন্ড হলো তোমার অ্যাবভ সারফেস অফ দা হলো ডায়াফ্রাম, ডায়াফ্রামের মাঝখানে তোমার প্লুরাল ফ্লুইডটা তোমার ইন্টারপোজ করতে পারে, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে তোমার সাবপালমোনারি ইফিউশন। হ্যাঁ, সাবপালমোনারি ইফিউশন, এটা আমরা কিছু দেখো, এখানে আমরা কিছু দেখবো যে দেখো নরমালি দেখো আমরা নরমালি জানি যে তোমার রাইট ডোম ইজ এ বিট হায়ার দ্যান দ্য লেফট ডোম, ঠিক আছে। কিন্তু এখানে যে তোমার দেখা যাচ্ছে এই ডোমটা অনেক দূর এলিভেটেড হয়ে গেছে, বাট এখানে তোমার প্লুরাল বর্ডারটা তোমার দেখা যাচ্ছে খুব মনে হচ্ছে শার্প, এখানে কোনো তার কোনো লাঙের প্যারেন্টের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। বাট হলো এখানে তোমার এই দেখা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এই বলা হচ্ছে এইটাকে আমরা বলবো সাবপালমোনারি ইফিউশন, সাবপালমোনারি ইফিউশন। এই জন্য বলা হয় যে হোয়াট আর দ্য কজেস অফ দ্য এলিভেটেড ডায়াফ্রাম, এলিভেটেড যদি ডায়াফ্রাম যদি বলা হয়, এলিভেটেড ডায়াফ্রাম, ডায়াফ্রামের কারণগুলো কি কি কারণে বলবা, এলিভেটেড ডায়াফ্রাম বলো দেখি, চারটা কারণ বলো তো। একটা স্যার একটা লিভার ইনলার্জমেন্ট হলে স্যার, হেপাটোমেগালি, হেপাটোমেগালি হতে পারে, তারপরে অ্যাবসেস থাকতে পারে কোনো স্যার, অ্যাবসেস হলে পারে, আর অ্যাবসেস, আর আর উপরে তারপর লাঙের কারণ বলো, স্যার লাগের কলাপস হতে পারে স্যার ওই সাইডের। লাঙের কলাপস হতে পারে, হ্যাঁ ভেরি গুড, লাং কলাপস ফাইব্রোসিস হতে পারে, তারপরে জি স্যার। আর 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 বলো, চটচট করে বলো, দেরি কেন। একটা ফ্রেনিক, আর ফেনিক না পলস, ফ্রেনিক না পলসি হতে আছে না পারে। ফেনিক না পলস যেতে পারে, ভেরি গুড ভেরি গুড। আর হলো ইভেন্টেশন অফ দ্য ডায়াফ্রাম, ইভেন্টেশন কি, ইভেন্টেশন কি, হোয়াট ইজ ইভেন্টেশন, ইভেন্টেশন হচ্ছে এটা কনজেনিটাল কন্ডিশন, এখানে তোমার মাসকুলার উইকনেস অফ দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য ডায়াফ্রাম থাকে, মাসকুলার ফর্মেশন ডেফিসিট ফর্মেশন থাকে, সেজন্য ডায়াফ্রামটা তোমার এলিভেটেড থাকে, কনজেনিটাল কন্ডিশন, এটা ঠিক আছে। হ্যাঁ, ইভেন্টেশন বলা হয়, ইভেন্টেশন, ইভেন্টেশন অফ দ্য ডায়াফ্রাম, ঠিক আছে। তাহলে প্রথম উপরের থেকে বলতে হবে ফ্রেনিক না পলসি, তারপরে কোলাপস ফাইব্রোসিস, হ্যাঁ, ঠিক আছে, ফাইব্রোসিস। আর হলো তোমার সাবডায়াফ্রামেটিক যদি কোনো ইয়ে থাকে, লেশন থাকে, সাপ্লিমেন্টারি ইফিউশন হতে পারে, তারপরে হেপাটোমেগালি হতে পারে, এগুলোর কারণে তোমার এরকম হতে পারে, ঠিক আছে। এটা তাহলে আমাদের খেয়াল করতে হবে যে অনেক সময় প্লুরাল ইফিউশন সাবপালমোনারি ইফিউশন নিয়ে আমরা পাইতে পারি, তাহলে নরমাল প্লুরাল ইফিউশন পাইলাম, এনসিস্টেড প্লুরাল ইফিউশন আমরা সাবপালমোনারি প্লুরাল ইফিউশন। ওদের সাথে কথা বলবো। হ্যাঁ, স্যার স্যারের ক্লাস আছে তো থাকে স্যারের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই তোমার কয়েক সাথে স্যার কথা বলবো একটু, আচ্ছা তোমার, স্যার হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই নাম। এই দেখো, কথা কথা বলুন, হ্যাঁ হ্যালো স্যার। আচ্ছা, আমি ডাক্তার জাকি বলতেছি। হ্যালো। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো, তোমরা সবাইকে একটু অন করো, অন করো। আমি বলতেছি আজকে তো তোমরা নূর মোহাম্মদের ক্লাস করছো, তো তোমার নূর মোহাম্মদের ক্লাস করছো, আবার তারপর পরে আমার ক্লাস। হ্যাঁ, তো এটা হ্যাকটিক হয়ে যাচ্ছে কিনা তোমাদের জন্য? তাহলে আমি কালকে সকালে নেই তোমাদের ক্লাস, কালকে সকালে নেই। জি স্যার, কালকে সকালে নেন স্যার। হ্যাঁ, সবাই কি রাজি? সবাই রাজি কিনা? তুমি একা বললে স্যার সবাই রাজি, সমস্যা নেই স্যার। হ্যাঁ, সবাই রাজি স্যার, সমস্যা নেই। তাইলে আমি কালকে, জি স্যার। হ্যাঁ তুমি যদি বলো, আচ্ছা ঠিক আছে, তুমি বলে দিও। তাহলে তাহলে ওর ক্লাস তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে, শেষ করে দেওয়ার পরে আমি কালকে তোমাদেরকে 10টা থেকে নেই ক্লাস। হ্যাঁ, 10টা থেকে 11টা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর তোমাদের স্যার তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিবে এখনই, ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, তাহলে কালকে তুমি বলে দিও, কালকে সকাল 10টা থেকে নেব ক্লাস, 10টা থেকে 11টা। আচ্ছা ওকে স্যার। শোনো, এটা আসলে হচ্ছে কি তোমার এটা অনেক বড় লেকচার, হ্যাঁ, অনেকগুলো স্লাইড আছে, আজকে অত শেষ করতে পারবো না।
যাকে আমরা যতদূর পারি আর কি 10টা 10:15 পর্যন্ত ইনশাআল্লাহ যতটুকু পারি আর কি। হ্যাঁ ঠিক আছে। আর সাকিসে তোমাদের হলো যে কালকে কালকে হলো যে তোমার 10টার সময় ক্লাস, তোমরা রেডি থেকো আর কি, ঘুম থেকে উঠো আবার। ঠিক আছে, তাহলে তোমরা এখন এলিভেটেড ডায়াফ্রামের কারণগুলো কিন্তু চটচট করে বলে দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো যে এরকম যদি কোনো তোমরা পেশেন্ট পাও এক্স-রে রেডিওলজিতে, তাহলে তোমাদেরকে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। এখন উপরে তো কোনো লেসন নাই, উপরে কিছু আছে, উপরে কিছু পাওয়া গেছে, উপরে কিছু নাই। না স্যার, কোনো তো আছে না। এখন বলা যে এখন তোমার ডায়াফ্রামেটিক ফলসে আছে না, তখন এটাকে কনফার্ম করে কিভাবে? হ্যাঁ কিভাবে কনফার্ম করবে পলসি আছে কিনা? যে প্লুরাল লিকুইশনের মনে হচ্ছে না, আল্ট্রাসাউন্ড তো ইয়েও আছে না, ডায়াফ্রামেটিক পলসি মনে হচ্ছে, তখন কিভাবে কি করবা? হ্যাঁ কিভাবে কনফার্ম করবা স্যার কিভাবে কিভাবে করবা? হ্যাঁ কিভাবে করবা? পরীক্ষা তোমার সব জিরো দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলে দিই, না বলে আবার কেমন করে জিরো দিই। আচ্ছা ফ্লুরোস্কোপি করতে হবে। হ্যাঁ ফ্লুরোস্কোপি যদি করি আমরা, ফ্লুরোস্কোপি কিভাবে করে আমরা এক্স-রে তে দেখবা, রেডিওলজি গেছিলা ক্লাসে, তখন ফ্লুরোস্কোপি ওদের একটা মেশিন থাকে, তখন ওখানে গেলে যদি তোমার রেডিওলজি দেখা যায়, একটা মুভমেন্ট দেখা যায়, তো ফ্লুরোস্কোপিতে আমরা তখন কি দেখবো, যদি সাধারণত ডায়াফ্রামেটিক মুভমেন্ট তোমার হলে সিমেট্রিক্যাল হবে, যখন ডায়াফ্রাম দুটো নামবে তখন হলো যে তোমার একসাথে নামবে, যখন ইনস্পিরেশন করবে, যখন এক্সপিরেশন করবে তখন উপরের দিকে উঠবে। ঠিক আছে, কিন্তু যদি ডায়াফ্রাম পলসি থাকে তাহলে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হবে, এই জিনিসটা মনে রাখো। হ্যাঁ ঠিক আছে, বলতে হচ্ছে ফ্লুরোস্কোপি করে আমরা কনফার্ম করব। ঠিক আছে, যে ফ্লুরোস্কোপি, এবং এখানে কি দেখবা, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ ডায়াফ্রাম হবে, একটা ডায়াফ্রাম একদিকে যাবে, ইনস্পিরেশনের সময় নিচে নামবে, কিন্তু ইনস্পিরেশনের সময় এটা দেখবা যে উপরের দিকে নড়তেছে না বা উপরের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম, এটা দেখা হবে ফ্লুরোস্কোপিতে। ঠিক আছে, তাহলে অনেকগুলো জিনিস কিন্তু শিখলাম। একটা হলো যে তোমার তোমার এলিভেশন অফ দ্য ডায়াফ্রামের কি কি কারণ হতে পারে, সাপ্লিমেন্টারি কাজগুলো কি কি হতে পারে, উপরে কি হতে পারে, আর ডায়াফ্রামেটিক পলসি হলে কি করতে হবে, এবং হবে ইভেন্টেশন কি, এই জিনিসটা তোমরা আরেকটু দেখে নেবে। ইভেন্টেশন এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, ইভেন্টেশন। দেন আমরা প্রসিড করি এরপরে। এটা আরেকটা, যদি তোমার সাবপালমোনারি ইফিউশন হয় তাহলে আমরা অনেক সময় ল্যাটারাল ভিউ করতে পারি। ঠিক আছে, ল্যাটারাল ভিউ করলে অবভিয়াস হয়। দেখো এখান থেকে আমরা ওদিকে তো বুঝতে পারতেছি না, কিন্তু এইখানে দেখো তার হলো ইফিউশনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ল্যাটারাল ভিউ করে আমরা কনফার্ম করবো যে তার সাবপালমোনারি ইফিউশন আছে কিনা। ঠিক আছে, এই রেসিস গুলো সাবডায়াফ্রামেটিক রেসিস, এটা সাবডায়াফ্রামেটিক রেসিস না, রেসিসে তোমার প্লুরাল অনেকগুলো রিসেস আছে না, তো এই রিসেসের মধ্যে ডায়াফ্রামেটিক রিসেসে ফ্লুইড ঢুকে গেছে, এটা থেকে আমরা কনফার্ম বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ল্যাটারাল ভিউ করলে আমরা এই করতে পারবো। ওকে, এখন আমরা বলছিলাম যে আমাদের ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুলস, আমরা যদি রেডিওলজিতে কনফিউশন হয় বা এক্স-রে তে যদি আমাদের কনফিউশন হয়, দেন আমরা আরেকটা টুলস ইউজ করব, ডায়াগনস্টিক টুলস ইউজ করব। ঠিক আছে, এটা হচ্ছে তো আমাদের আল্ট্রাসাউন্ড। হ্যাঁ আল্ট্রাসাউন্ড, এখানে মিনিমাল ফ্লুইড আমরা আমরা ডায়াগনোসিস করতে পারি, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমরা থেরাপিউটিক অ্যাসপিরেশন করতে পারি। থেরাপিউটিক অ্যাসপিরেশনের জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাইডের আমরা থেরাপিউটিক ফ্লুইড অ্যাসপিরেশন করতে পারি। ঠিক আছে, এখানে কি পাওয়া যায়, কি দেখে বুঝবো না, হাইপোইকুইক এরিয়া পাওয়া যাবে, যে আমরা যদি আমরা আল্ট্রাসাউন্ড করি তাহলে যে লুসেন্ট এরিয়া পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাধারণত ফ্লুইডে আছে, ফ্লুইডে সাধারণত তোমার ইকুইক হাইপোইকুইক পাওয়া যাবে আল্ট্রাসাউন্ডে। ঠিক আছে, দেখে আমরা কনফার্ম। আরো যদি আমাদের কনফার্ম করতে চাই তাহলে আমাদেরকে সিটি স্ক্যান করতে পারে। দিস ইজ দা তোমার হলো ফাইনাল হলো tools for the diagnosis of pleural effusion in the minimal pleural effusion or encysted pleural effusion, whether it is loculated or encysted। ঠিক আছে, এটা অথবা সাবপালমোনারি, এটা যদি আমাদের কনফার্ম করার জন্য সিটি স্ক্যান ইজ দা মানে গোল্ড স্ট্যান্ডার্ড টুলস, গোল্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে যদি সাবসিকুয়েন্ট বলে এক্স-রে, তারপরে আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে তোমার সিটি স্ক্যান ইজ দা ফাইনাল আনসার বা ফাইনাল বা গোল্ড স্ট্যান্ডার্ড টুলস ফর দা ডায়াগনোসিস। ঠিক আছে, এই দেখো এখানে দেখো তোমাদের আল্ট্রাসাউন্ড দেখানো হয়েছে, এটা লাংয়ের তোমার দেখানো হয়েছে, এখানে এটা লিভার। হ্যাঁ লিভার, এটা লিভারটা, আর এখানে দেখা যাচ্ছে তো এই যে এগুলো তো পুরাটাই হলো তোমার এই যে এগুলো লাং টিস্যু, এগুলো এই যে এদিকে লাং টিস্যু কিছু হয়ে গেছে, আর এটা তো কালোটা হচ্ছে তোমার হাইপোইকুইক। হ্যাঁ হাইপোইকুইক। হ্যাঁ হাইপোইকুইক, এটা হচ্ছে তোমার প্লুরাল এফিউশন। ঠিক আছে, প্লুরাল এফিউশন আমরা। ঠিক আছে, এই যে এখানে দেখো একটা আল্ট্রাসাউন্ড আমরা করছি, আল্ট্রাসাউন্ডে ধরো এখানে এনসিস্টেড প্লুরাল এফিউশন, এই ভিতরে সেপ্টেশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সেপ্টেশন গুলো, এই যে সেপ্টাগুলো, এগুলা সেপ্টেশন। এটা হলো তোমার এনসিস্টেড প্লুরাল এফিউশন, এনসিস্টেড হয়ে গেছে, বুঝতে পারছো? এনসিস্টেড, এখানেও কিছু প্লুরাল আছে, এফিউশন এনসিস্টেড হয়ে গেছে, এটা তোমার আল্ট্রাসাউন্ড। এটা আমরা নরমাল ইয়েতে বুঝতে পারতেছেন। ঠিক আছে, এখন আমাদের ফাইনাল ইনভেস্টিগেশন কি করব আমরা, প্লুরাল ফ্লুইড
অ্যাসপিরেশন করব, আর হলো তোমার প্লুরাল বায়োপসি করব। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে হাউ উইল ইনভেস্টিগেট দ্য প্লুরাল ইকুয়েশন, তা কি কি করবা ইনভেস্টিগেশন একদম চটচট করে বলে ফেলো দেখি। প্রথম স্যার রুটিন এক্সিকিউশন করব। রুটিন করবা, তারপরে রুটিন রেডিওলজি করবা, স্যার, তার ভিতরে রেডিওলজি করব, টেস্ট এক্স-রে স্যার, টেস্ট টেস্ট এক্স-রে, এক্সরে করো, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান আর প্লুরাল অ্যাসপিরেশন বায়োপসি স্যার। প্লুরাল অ্যাসপিরেশন বায়োপসি করে ফেলবা। ঠিক আছে, স্যার টেস্ট এখানে এর কি মধ্যে আগে আমরা রেডিওলজি বলবো না স্যার, নাকি সিবিসি রুটিনটা আগে বলবো? না, তোমরা বলবা যে এইভাবে বলবা যে প্লুরাল ইকুয়েশনকে তো আগে স্যার কনফার্ম টু করতে হবে, এটা বললে কি? টু বলবে, এই শব্দগুলো এই ধরনের শব্দগুলো ইউজ করতে হবে। টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস, হ্যাঁ, টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস এন্ড হলো তোমার টু এস্টাবলিশ দ্য ইটিওলজি। ঠিক আছে, টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস এন্ড টু এস্টাবলিশ দ্য ইটিওলজি we shall consider the following investigation to this patient. Firstly আমরা করব চেস্ট এক্স-রে, এটা এস্টাবলিশ ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য। ঠিক আছে, বাট this is not the confirmatory investigation for the pleural effusion. Confirmatory investigation হচ্ছে কোনটা? pleural fluid aspiration and biopsy, pleural biopsy করতে হবে আমাদেরকে ডায়াগনোসিস করার জন্য। ঠিক আছে, এটা করতে হবে, it is the তোমার ফাইনাল আনসার এবং ফাইনাল ডায়াগনোসিস, বা to establish the diagnosis, হ্যাঁ, to establish the etiology. একটা ডায়াগনোসিস এস্টাবলিশ করলা, তুমি ক্লিনিক্যালি সাসপেক্টিং the patient has got right sided pleural effusion, then you have to establish the diagnosis. Establishment করার জন্য you just do a plain X-ray test of this patient, তাহলে your findings will establish the diagnosis that the patient has got pleural effusion. But if you want to establish the etiology of this patient, then you have to do pleural aspiration and pleural biopsy, and এটাকে অনেক সময় অ্যাসপিরেশনটাকে বলা আছে কনফার্মেটরি তোমার কনফার্মেশন করার জন্য আমাদের বলা যে ফাইনাল হাউ উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস বললে হাউ উইল এস্টাবলিশ দি মানে একটা ডায়াগনোসিস, হাউ উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করব আমরা। প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করলে আমরা ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, ডায়াগনোসিস কনফার্ম করে ফেলতে পারি। ঠিক আছে, এখন এখানে অনেকগুলো হাবিজাবি কথাবার্তা বলছে, ওগুলো আমাদের জানার দরকার নাই। তো এখন এখানে বায়োকেমিক্যালি আমরা প্লুরাল ফ্লুইডটাকে আমরা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করলাম, অ্যাসপিরেশন করে আমরা কনফার্ম করলাম ডায়াগনোসিস। এখানে আমরা অনেকগুলো জিনিস খেয়াল করবো, আমরা পরে আমরা আসবো, কিন্তু তার আগে আমি বলি নি যে আমরা প্রথম হলো যে মরফোলজি দেখবো আমরা, হ্যাঁ ঠিক আছে, আমরা নেকেড এক্সামিনেশন করব, কিছু বায়োকেমিক্যাল টেস্ট করব, আমরা মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করব, এবং মেলিগনেন্সি সাইটোলজি ফর মেলিগনেন্সি করব। এই জন্য চারটা জিনিস আমাদের করতে হবে, যে উই উইল অ্যাসপিরেট দ্য প্লুরাল ফ্লুইড এন্ড উই উইল ডু তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন, বায়োকেমিক্যাল এক্সামিনেশন, তাহলে ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন এন্ড করব, এন্ড সাইটোলজি ফর মেলিগনেন্সি। এটা আমরা এই জিনিসগুলো আমরা করব। ঠিক আছে, এখন আমরা নেকেড আই কি কি হতে পারে, যে তোমার একদম সেরাস কালার হতে পারে, সেরাস হতে পারে, সেরাস আর অ্যাম্বার আর ক্লিয়ার কালার হতে পারে, অথবা হেমোরেজিক হতে পারে, তারপর ইয়েলো হতে পারে, হ্যাঁ টিঞ্চ ইয়েলো হতে পারে অনেক সময়, অথবা তোমার একদম হেমোরেজিক হতে পারে। ঠিক আছে, এখন এইগুলোর উপর ভিত্তি করে আমরা তোমার ইটিওলজি তোমার করে হতে পারে। যেমন যদি ক্লিয়ার বা স্ট্র কালার হয়, তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে ইট ইজ দ্য ডিউ টু দ্য টিউবারকুলোসিস বলতে হবে। আর যদি তোমার হয় টার্বিড কালার হয়, ঠিক আছে, যে টার্বিড কালার হয় বা টার্বিড মানে ঘোলা যদি হয়, তাহলে তো পায়োজেনিক হতে পারে, প্যারানিউমোনিক বা পোস্টনিউমোনিক বা পায়োজেনিক হতে পারে। যদি তোমার হয় হোয়াইটিশ হয় বা কাইলাস যদি হয়, তাহলে আমাদের লিম্ফেটিক কজ গুলো, লিম্ফোমা বা অন্যান্য গুলোর কারণে হতে পারে। ঠিক আছে, আর যদি হেমোরেজিক হয়, তাহলে আমাদের অনেকগুলো চিন্তা করতে হবে। হেমোরেজিক গুলো যদি বলা হয়, হেমোরেজিক প্লুরাল এফিউশনে কি কি কারণ হতে পারে? হেমোরেজিক প্লুরাল এফিউশন স্যার ম্যালিগন্যান্সি, পালমোনারি ইনফেকশন হতে পারে, ইনফেকশন, আর কি ভেন্টিলেটরিস হতে পারে, তারপরে পালমোনারি ইনফেকশন বলছো, পালমোনারি ইনফেকশন, এগুলো ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এগুলো দেখে আমরা তাহলে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। এরপরে আমাদের বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন আমাদের করতে হবে। বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করে আমরা দেখবো যে তার হলো, এটা আমরা কি দেখবো, আমরা প্রোটিন কন্টেন্ট দেখবো, ট্রানজিটিভ নাকি, হ্যাঁ এক্সিটিভ এন্ড না ট্রানজিটিভ, আমরা বায়োকেমিক্যাল এক্সামিন করবো। আমরা প্রোটিন কন্টেন্ট নরমালি কতটুকু থাকে এটার মধ্যে? 1.5 গ্রাম, লেস দেন থাকলে এটা নরমাল থাকে। ঠিক আছে, কিন্তু আমরা এক্সিকিউটিভ বা ট্রানজিটিভ ভাগ করার জন্য আমরা লাইট 2.5 ধরা হয়, 2.5। ঠিক আছে, 2.5। এখন কথা হলো যে আমরা এরপরে আমরা এটা ছাড়াও আমাদেরকে
আমরা কিছু ক্রাইটেরিয়া ইউজ করব, যেটাকে আমরা যার মাধ্যমে আমরা বলতে পারবো যে whether it is a এক্সিকিউটিভ বা ট্রানজিটিভ। আমরা লাস্ট ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়া, আমরা ক্রাইটেরিয়া পরে আসতেছি, দেখতেছি, ঠিক আছে? তাহলে আমাদের আমরা প্রথমে এটাকে এক্সিকিউটিভ বা ট্রানজিটিভ আছে কিনা আমাদেরকে এটা কনফার্ম করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা সাইটোলজি কথা তো বলছি, এবং এর প্রিডমিনেন্ট সাইল কোনটা আছে সেইটার উপর ডিপেন্ড করে আমাদের অনেক সময় আমরা ডায়াগনোসিস ইনফরমেশন পেতে পারি। আমরা ধরো যে একটা পেশেন্টে প্লুরাল লিউকেমিয়া তোমার লিম্ফোসাইটোসিস আছে, সেক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি যে টিউবারকুলোসিস হতে পারে, অথবা লিম্ফোমা হতে পারে, ঠিক আছে? এটা হতে পারে, অথবা কোনো কানেক্টিভ টিস্যু ডিজিজের ক্ষেত্রে হতে পারে। যদি তার হলে নিউট্রোফিলিক প্রিডমিনেন্ট হয়, তাহলে আমরা পায়োজেনিক বা পোস্টমোনিক আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা সেল কাউন্টটাও আমাদেরকে ইটস ইম্পর্টেন্ট, ইট উইল গিভ আস দ্য ডায়াগনস্টিক ক্লু আমাদেরকে দিতে পারে, ঠিক আছে? এরপরে আমরা পিএইচ দেখবো আমরা, হ্যাঁ, পিএইচ। আমরা পিএইচ একটা ইম্পর্টেন্ট আমাদের করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারে, যে যাদের লো পিএইচ থাকে তাদের ক্ষেত্রে আমরা অনেকগুলো এই তিনটা জিনিস আমরা করব, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা রাপচার ইসোফেজিয়াল ভেরিস হতে পারে, অথবা অ্যাডভান্স ম্যালিগন্যান্সি হতে পারে। তাহলে একটা যদি প্লুরাল ফ্লুইডের পিএইচ লো থাকে, তাহলে আমাদের অবশ্যই মাথার মধ্যে খেয়াল করতে হবে যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অথবা ইসোফেজিয়াল রাপচার হয়ে হতে পারে, অথবা তোমার অ্যাডভান্স ম্যালিগন্যান্সি হতে পারে, ঠিক আছে? এরপরে এটা বায়োপসির কথা আমরা বললাম না, এটা অনেকগুলো ভাবে প্রসিডিউর গুলোর কথা বলা আছে। আমরা এরপরে এই যে এখানে দেখো আমরা এখানে দেখো লাইটস ক্রাইটেরিয়া, এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে, অনেক ইনভেরিয়েবলি এটা জিজ্ঞেস করা হয়, এবং এটা কখন আমরা করব, আমরা কিভাবে করব, আমরা এটা জানা দরকার আমাদের, ঠিক আছে? তো এখানে আমরা এই লাইটস ক্রাইটেরিয়া বলছে, লাইট ক্রাইটেরিয়া আমরা সাধারণত কয়েকটা জিনিস দেব এখানে। প্লুরাল ফ্লুইড প্রোটিন এবং সিরাম প্রোটিন রেশিও করব আমরা, আর প্লুরাল ফ্লুইড এলডিএস এবং সিরাম এলডিএস আমরা রেশিও করব। আর হলো প্লুরাল ফ্লুইডে যদি আমরা এলডিএসটা যদি বের করি, যদি এই এখন এটা বলা হচ্ছে যে যদি প্লুরাল ফ্লুইড প্রোটিন এবং সিরাম প্রোটিন যদি আমরা করি, রেশিও করি, ইফ ইজ দ্য রেশিও ইজ মোর দ্যান 0.5, যদি রেশিওতে কিন্তু কোনো থাকে ইউনিট থাকে না, তাই না, কেটে যায়, সেই জন্য বলা হচ্ছে প্লুরাল ফ্লুইড প্রোটিন এবং সিরাম প্রোটিন যদি রেশিও মোর দ্যান তোমার 0.5 হয়, মোর দ্যান 0.5, তার মানে বোঝা যাচ্ছে যে যখন সিরামের চেয়ে প্লুরাল ফ্লুইডের প্রোটিন বেড়ে যাবে, তখন তো এই রেশিওটা বাড়বে, তাই না? আমার কথা বুঝো জি না? স্যার, এটা তো ক্লিয়ার। জি স্যার, বুঝছি স্যার, এটা তো ক্লিয়ার স্যার। এটা ক্লিয়ার। যখনই তোমার প্লুরাল ফ্লুইডের প্রোটিনটা বেড়ে যাবে, ধর 3, 4, 5, 6 গ্রাম হয়ে গেল, তখন এটা তোমার এক্সিকিউটিভ হবে। এটা হলো লাইট, এটা বলছে লাইট ক্রাইটেরিয়া। আর একটা হচ্ছে এলডিএস টা আমাদের মেজার করতে হবে। এলডিএস যদি এলডিএস দেখা যাচ্ছে যে তোমার প্লুরাল ফ্লুইডে এলডিএস এর সিরাম এলডিএস এর বেশি হয়, মোর দ্যান 0.65, সেই ক্ষেত্রে তোমার এটাকে আমরা বলবো এক্সিকিউটিভ প্লুরাল লিউকেমিয়া, ঠিক আছে? আর যদি অনেক সময় যদি এলডিএস টা যদি তোমার 2/3 যদি হয়, 2/3 নরমাল সিরাম এলডিএস এর যদি 2/3 হয়, ধরো এটা সেই ক্ষেত্রে এটাকে আমাদের বলতে হবে যে তোমার এক্সিকিউটিভ প্লুরাল লিউকেমিয়া। আমরা এই লাইট ক্রাইটেরিয়া অলওয়েজ মনে রাখবো, আমরা সময় লাইট ক্রাইটেরিয়া দিয়ে আমরা এক্সিকিউটিভ বা ট্রানজিটিভ পাবো, কারণ এক্সিকিউটিভ ট্রানজিটিভ দেখে আমরা ইটিওলজি আমরা সেপারেট করতে পারি, কারণ অনেক সময় যে হাইপারঅ্যালবুমিনিমিয়া, কার্ডিয়াক ফেলিওর, ঠিক আছে, অথবা যদি এই কাজ এগুলো হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইগুলো হবে তোমার ট্রানজিটিভ প্লুরাল লিউকেমিয়া। অনেক সময় দেখা গেল যে ট্রানজিটিভ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হলো আমরা থেরাপিউটিক অ্যাসপিরেশন দরকার না, আমরা যদি ডায়ারেটিক ডোজ বাড়ায় দেয় বা যে অ্যালবুমিন কারেকশন করি, তাহলে প্লুরাল ফ্লুইড অটো রিজেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ইন্টারভেনশন ইজ নেসেসারি, তাহলে আননেসেসারি। সো তাহলে আমরা এই এক্সিকিউটিভ ট্রানজিটিভ ফ্লুইড দিয়ে আমাদের একসময় ম্যানেজমেন্টকে আমাদেরকে তোমার গাইডলাইন করতে পারে, সেজন্য আমাদেরকে অবশ্যই এই এক্সিকিউটিভ বা ট্রানজিটিভ প্লুরাল লিউকেমিয়া আছে কিনা সেটা আমাদেরকে ক্লিয়ার করে বের করতে হবে বাই ডুইং হলো তোমার লাইটস ক্রাইটেরিয়া, ঠিক আছে? অথবা প্রোটিন কন্টেন্ট দেখে আমরা করতে পারি, অথবা এলডিএইচ দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। এটা তো আমি তোমাদেরকে এই চারটা সম্বন্ধে একটু আগেই বলছি, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নিও, অসুবিধা নেই, ঠিক আছে? যেমন এখানে তোমার আমরা যদি সাধারণত এই 5টা কমন কজ আমরা বলছিলাম যে টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, কার্ডিয়াক ফেলিওর, পালমোনিয়াম এমবোলিজম, রিউমাটয়েড হার্ট ডিজিজ, রিউমাটয়েড ডিজিজ দিয়ে হতে পারে এসএলই, প্যানক্রিয়াটিস, এগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট বলছি। আমি তোমাদের প্রথমে বলছিলাম যে আমরা এপিআরএস দেখবো, তারপর ফ্লুইড টাইপ দেখবো, তারপর সেল পেডিমেন্ট দেখবো, না আদার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলছে, রাইট? তবে তোমাদের এই জিনিসটা অলওয়েজ মাথার মধ্যে রাখতে হবে যে তোমার টিউবারকুলোসিস ফ্লুইডটা কিরকম হতে পারে। অ্যাম্বার কালার বলছিলাম, সেরাস বা অ্যাম্বার কালার ক্লিয়ার পাওয়া যেতে পারে, অথবা ইয়েলো কালার হতে পারে, ঠিক আছে? এটা ইজ অলওয়েজ এক্সিকিউটিভ হবে, আর এখানে লিম্ফোসাইটটা প্রিডমিনেন্ট হবে, ঠিক আছে? আর আদার টেস্ট করে তোমরা জানো, তোমরা কিছুদিন আগে টিভি পড়ে আসছো, তাই না?
কিছুদিন আগে টিভি পড়ে আসছে যে টিউবারকুলিন পজিটিভ হয়, ঠিক আছে, টিউবারকুলিন টেস্ট করা যেতে পারে, মাইক্রোবায়োম ট্রান্সমিশন হয়। কতটুকু কুলার ফ্লুইডে এখানে 20% বলছে, আমরা কুলার ফ্লুইড থেকে আইসোলেশন করতে পারি, একটু বেশি বলছে ওরা, আমরা 10 to 15 20% বলবা, 10-20%। কুলার বায়োসিক্যালে 80% নেওয়া যাবে। হ্যাঁ, এবং আর একটা টেস্ট আমাদের এটা হলো রিসেন্টলি, এটা আমাদের খুব হেল্পফুল, উইদাউট আমাদের ইনভেসিভ প্রসিডিউর ছাড়াই আমরা এই টেস্টটার মাধ্যমে তোমার হলো যে ইয়ে করতে পারি। হ্যাঁ, নরমালি এডি মানে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ বলা আছে, একটা এনজাইম, এটা কোনো প্লুরা যখন ইনফ্লামেশন হয়, প্লুরা ইনফ্লাম হলে তখন এই অ্যাডিনিন ডিঅ্যামাইনেজটা তোমার রিলিজ হয়। তো এটা নর্মাল হলো আপ টু দ্য 25 ইউনিট পর্যন্ত। যদি এটা মোটামুটি 40 এর উপরে যায় তাহলে আমাদের ধরে নিতে হবে যে the patient has been suffering from tuberculosis. This is very important, ঠিক আছে? তাহলে আমরা এটা অবশ্যই করব, ঠিক আছে? আর ম্যালিগন্যান্ট ডিজিজ আমরা কি করব? অবশ্যই কালারটা হবে তোমার কালারটা তোমার সেরাস কালার আনইউজুয়াল। হ্যাঁ, যদি বলছে সেরাস, বাট অলওয়েজ ব্লাড স্টেইন হয়, এক্সিডিটিভ হবে, আর লিম্ফোসাইট প্রিডমিনেন্ট হয়। আর এখানে তোমার ক্লাম্প অফ ম্যালিগন্যান্ট সেল পাওয়া যেতে পারে, ঠিক আছে? এখন যদি বলা হয় যে হাউ উইল ডিফারেন্স বিটুইন দা তোমার ট্রমাটিক এন্ড হলো তোমার তোমার হচ্ছে ম্যালিগন্যান্ট প্লুরাল ফিউশন, যদি ট্রমাটিক হেমোরেজিক ফ্লুইড or whether it is a malignant pleural fluid, এটা ডিফারেন্সিয়েট করার জন্য কিভাবে ডিফারেন্স করবে তোমরা? কিভাবে হিস্ট্রি নিয়ে তো বোঝা যাচ্ছে স্যার, হিস্ট্রি নিয়ে তো বোঝা যাচ্ছে স্যার, হিস্ট্রি না, হিস্ট্রি বাদ দিল, তুমি হাউ তুমি স্যার এই যে এটা অ্যাপিয়ারেন্স দেখো আমরা এখানে appearance দুটো লাল হবে, দুটো লাল, এটাও লাল হবে, ওটাও লাল হবে, কিভাবে ডিফারেন্স করবা? তাহলে তুমি নিডল ঢুকাইলা, তুমি নিডল ঢুকার দেখলে যে ফ্রাঙ্ক রক্ত বেরিয়ে আসতেছে, তোমার তো হাত কাঁপা শুরু হবে যে তুমি কোনো ব্লাড ভেসেলের মধ্যে তুমি এটা ঢুকাই দিছো নাকি কোথা থেকে দিছো, তুমি হাত কাঁপা শুরু হয়ে গেল। এখন তোমাকে এশিওর করতে হবে যে ইউ আর রাইট, ইউ আর মানে ইট ইজ দা ম্যালিগন্যান্ট প্লুরাল ফিউশন। তো কিভাবে কনফার্ম করবা? কিভাবে করবা? সাইটোলজি যদি করতে পারি, সার্জারি তো ওটা তো আরবিসি থাকবে, ওটা তো আরবিসি থাকবে, কিভাবে করবা? রেফারেন্স করবা। হ্যাঁ, রেফারেন্স কিভাবে করবা? রেফারেন্স কি করে এই সেল কাউন্ট যে সেল দেখতে নো শোনো, বলবা যে if we stand the fluid in a test tube or in a jar, in case of malignant fluid, it is never clot, হ্যাঁ, never clot, coagulation হবে না এখানে, ঠিক আছে? আর যদি ট্রমাটিক হয় it will clot, ঠিক আছে? ক্লট হবে, ঠিক আছে? কিছুক্ষণ পরে নিচে দেখবে তলানিতে ক্লট জমে গেছে, কিন্তু ম্যালিগন্যান্ট প্লুরাল ফিউশনে কোনো ক্লট জমবে না। এই তোমার ডিফারেন্স। আর একটা আরবিসি কাউন্ট আছে তোমার, আরবিসি কাউন্টে মনে হয় আরবিসি কাউন্টে এটা অনেক বেশি মনে হয়, ঠিক আছে? কত নাম্বারটা দেখে না, মনে নেই, তোমাদের দেখে বলে জানাবো পরে, ঠিক আছে? কাউন্ট দেখে, তবে যেটা মেইনলি সেটা তোমার তোমার একটা টিউবের মধ্যে যদি তোমরা কি করো, তোমরা স্ট্যান্ড করে রাখো, তাহলে ওটা তোমার যদি ক্লট করে যায় তাহলে তোমার ট্রমাটিক, আর যদি ক্লট না করে তাহলে তোমার হলো এটা হলো ম্যালিগন্যান্ট প্লুরাল ফিউশন, ঠিক আছে? মনে থাকবে এটা সারা জীবনের জন্য, ঠিক আছে? এটা ঠিক আছে। আর এইগুলা তোমাদের দরকার নেই, দুটো জিনিসই মনে, যেমন পরে দেখে না, আমরা ওদিকে যাচ্ছি না। আজকে থাক নাকি পরে কালে? আচ্ছা থাক, আজকে থাক স্যার। আজকে হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের রবিবার থেকে টানা ক্লাস নেবো, ঠিক আছে? রবি সোম মঙ্গল শেষ করে দেবো। অনেকগুলো স্লাইড আছে এখানে, এটার মধ্যে নিউমোথোরাক্স আছে, এমপাইমা আছে, লাং অ্যাবসেস আছে, এখানে তোমাদের এই তিনটা আমি তোমাদের ঈদের আগে শেষ করে দেবো, ঠিক আছে? তো আর তোমাদের পার্টিসিপেন্ট ইন্টারেস্ট পাচ্ছি না, পার্টিসিপেন্ট বেশি না হলে একটু বলো তোমাদের দিয়ে দেখে, ঠিক আছে? যারা আছে তারা, হ্যাঁ, সবাইকে বলবেন স্যার আসার জন্য, অনেকে স্যার নেটার জন্য আসতে পারছে না। নেটে যাবে তাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে, তাহলে ভালো থেকো। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার।